গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। এবং আজকের ক্লাসে আমরা পড়বো জেনারেল সায়েন্সের কোয়েশ্চেন। গতকালও আমাদের জেনারেল সায়েন্সের ক্লাস ছিল এবং যেহেতু উইকেন্ডে আমরা জেনারেল সায়েন্স করছি এবং যেমনটা তোমাদেরকে গ্রুপে মেনশন করেছিলাম যে আজকে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন রাখবো, সেটা হচ্ছে যে বায়োলজি সেল থেকে। যারা আমাদের গ্রুপে নেই তারা হয়তো জানো না, বায়োলজি সেল থেকে। এবং আমরা ফিজিক্সে পড়বো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট বা ইনস্ট্রুমেন্ট চ্যাপ্টারটা, এবং সেখান থেকে কোয়েশ্চেন করব। আর কেমিস্ট্রিতে পড়বো স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনে যাওয়ার আগে গতকালের ক্লাস যারা দেখেছো সেখানে আমরা কিছু সেল নিয়ে ডিসকাস করেছিলাম। তো সেল নিয়ে যেহেতু গতকালের ক্লাসে কোয়েশ্চেন ছিল, একটুখানি তাড়াতাড়ি রিক্যাপ করে নিই যে গতকাল আমরা ক্লাসে কি কি পড়েছিলাম। গতকাল আমরা পড়েছিলাম প্ল্যান্ট সেল এবং অ্যানিমাল সেলের মধ্যে কি কি ডিফারেন্স দেখতে পাবো। প্ল্যান্ট সেলের মধ্যে সেল ওয়াল থাকবে, অ্যানিমাল সেলের মধ্যে সেল ওয়াল থাকবে না। প্ল্যান্ট সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকবে, অ্যানিমাল সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকবে না, যেহেতু অ্যানিমাল সেল নিজে নিজে খাবার তৈরি করতে পারে না। প্ল্যান্ট সেলের মধ্যে সেল ওয়ালের পরে সেল মেমব্রেন থাকবে, সেটা অ্যানিমাল সেলেও থাকবে। সেল মেমব্রেন দুটোর ক্ষেত্রেই থাকবে। এবং আমরা কালকে পড়েছিলাম যে সেল মেমব্রেন হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। আমি যেগুলো অলরেডি কালকে পড়িয়ে দিয়েছি সেগুলো আমি লিখবো না, তাই যারা যদি মনে হয় কারো যে এগুলো জানা নেই, পড়া হয়নি, তাহলে গতকালের ক্লাসটা একবার দেখে নিও। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া পড়েছিলাম এটিপি সিনথেসিস করে, যার জন্য এনার্জি কারেন্সি বলা হচ্ছে বা পাওয়ার হাউস বলা হচ্ছে, সরি এনার্জি কারেন্সি বলা হচ্ছে এটিপি কে। আর মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে পাওয়ার হাউস। গলগি অ্যাপারেটাস এর দুটো ফেজ দেখেছিলাম, দুটো সাইড দেখেছিলাম। একটা হচ্ছে সিস ফেজ, একটা ট্রান্স ফেজ, একটা হচ্ছে ম্যাচিউরিং ফেজ, এবং একটা হচ্ছে তোমার যেটা প্রিম্যাচিওর ফেজ। আচ্ছা, নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখেছিলাম চারটে পার্ট। একটা হচ্ছে নিউক্লিও ওলাস, নিউক্লিও মেমব্রেন, নিউক্লিও রেটিকিউলাম এবং নিউক্লিও লাস। চারটে কম্পোনেন্ট দেখেছিলাম, যেই চারটে কম্পোনেন্ট ইউক্যারিওটিক সেলের মধ্যেই আমরা দেখতে পাই। মাইটোকন্ড্রিয়া হয়ে গেল। তারপর সেন্ট্রিওলস প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রিওলস থাকে না। উদ্ভিদ কোষের যে ভ্যাকুয়ালটা থাকে, সেই ভ্যাকুয়ালটা উদ্ভিদ কোষের প্রায় তোমার 80 to 90% স্পেস অকুপাই করে থাকে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে যে ভ্যাকুয়ালটা থাকে সেগুলো ছোট ছোট ভ্যাকুয়াল তৈরি হয় এবং প্রয়োজনে তৈরি হয়, এবং সেগুলো তারপরে আবার ডিজলভ হয়ে যায়। রাইবোজোম পড়েছিলাম। রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, যেখানে প্রোটিন সিনথেসিস হচ্ছে। দুটো ক্ষেত্রে রাইবোজোম রয়েছে। এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়েছিলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কি থাকে না, রাইবোজোম দানা এর মধ্যে লেগে থাকে, এবং এই রাইবোজোম দানাগুলো লেগে থাকে বলেই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সিনথেসিসে হেল্প করে, এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফ্যাট সিনথেসিসে হেল্প করে। গলগি অ্যাপারেটাসকে কি বলছিলাম? পোস্ট অফিস বলছিলাম, পোস্ট অফিস অফ দ্য সেল, বিকজ এখানে প্যাকেজিং হচ্ছে। এই সমস্তগুলো আমরা গতকাল দেখে নিয়েছিলাম অলরেডি, ঠিক আছে। আজকে আচ্ছা, আর একটা জিনিস যেটা হচ্ছে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক সেলের মধ্যে ডিফারেন্স কি কি ছিল সেটাও আমরা গতকাল দেখেছিলাম, ছবিটা দেখিনি। তো এখানে খেয়াল রাখবে, প্রোক্যারিওটিক সেলের যে নিউক্লিয় যে এলিমেন্টটা, ঠিক আছে, নিউক্লিয়াসের যে এলিমেন্টটা, সেটার মধ্যে কোনো এনভেলপ থাকে না, কোনো কভারিং থাকে না। নিউক্লিয়ার সুগঠিত নয়, নিউক্লিয়ার যে ডিএনএটা সেটা এরকম কোষের মধ্যে ছড়িয়ে থাকে, এবং যেটাকে আমরা বলি নিউক্লিয়েড। নিউক্লিয়েড বলা হয়, সরি, নিউক্লিয়েড। ওকে। এর মধ্যে রাইবোজোম থাকে। রাইবোজোম কত প্রকৃতির? রাইবোজোম হচ্ছে 70s প্রকৃতির, আর এর ক্ষেত্রে রাইবোজোম থাকে 80s প্রকৃতির। ওকে। 80s এর দুটো সাব ইউনিট হচ্ছে 60+40, আর এখানে 70s এর ক্ষেত্রে 50+30। বাকি কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু আমরা ইউক্যারিওটিক সেলের মধ্যে দেখতে পাবো না। শুধুমাত্র মোনেরা যে ফাইলাম রয়েছে, সরি মোনেরা যে কিংডম রয়েছে, সেই কিংডমে আমরা প্রোক্যারিওটিক সেল দেখতে পাবো। বাকি সমস্ত প্রোটিস্টা থেকে শুরু করে সমস্ত উন্নত প্রাণী এবং উদ্ভিদের দেহে আমরা ইউক্যারিওটিক সেল দেখতে পাবো। এই পর্যন্ত আমরা গতকাল পড়ে নিয়েছিলাম। এখানে আমাদের কিন্তু নতুন করে আর কিছু পড়ার নেই, আমরা রিভাইজ করে নিলাম। ফার্স্ট কোয়েশ্চেন আজকে কি আছে? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, সেল ওয়্যার ফার্স্ট ডিসকভার্ড বাই, কে প্রথম সেল আবিষ্কার করেন? রবার্ট হুক, এভি লুয়েনহুক, থিওফ্রাস্টাস নাকি এডওয়ার্ড জেনার? কে প্রথম সেল ডিসকভার করেন? হু ডিসকভার্ড সেল? অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। রবার্ট হুক আবিষ্কার করেছিলেন কর্ক থেকে। কর্কের মধ্যে যে হানিকোম লাইক স্ট্রাকচার ছিল সেখান থেকে তিনি সেল আবিষ্কার করেছিলেন। এবং রবার্ট হুককে ফাদার অফ সাইটোলজিও বলা হয়। রবার্ট হুককে কি বলা হয়? ফাদার অফ সাইটোলজি। তোমরা বলবে নিউক্লিয়াস কে আবিষ্কার করেছিলেন? পরমাণু নিউক্লিয়াস নয়, কোষের নিউক্লিয়াস। নিউক্লিয়াস কে আবিষ্কার করেছিলেন?
নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন। এগুলো সে ছোটবেলায় পড়েছি না আমরা। আচ্ছা, এভি লিভেনহুককে বলা হয় তোমার ফাদার অফ ব্যাকটেরিওলজি, ফাদার অফ মাইক্রোবায়োলজি, ফাদার অফ মাইক্রোবায়োলজি। ওকে, থ্রিওফ্রাস্টাসকে বলা হয় ফাদার অফ বটানি। এবং এডওয়ার্ড জেনারকে বলা হয়, কি বলা হয় এডওয়ার্ড জেনারকে? ফাদার অফ ইমিউনোলজি। সরি, ইমিউনোলজি ইমিউনোলজি। ওকে, আচ্ছা, এখানে আমরা একটুখানি কিছু ওয়ান লাইনার পড়বো, যেটা হচ্ছে কোষ সংক্রান্ত বিদ্যাকে বলা হচ্ছে সাইটোলজি। সব থেকে ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইকোপ্লাজমা, সব থেকে বৃহত্তম প্রাণী কোষ হচ্ছে উট পাখির ডিম, দীর্ঘতম প্রাণী কোষ হচ্ছে নিউরন, দীর্ঘতম উদ্ভিদ কোষ র্যামি গাছের তন্তু, বিভাজনে অক্ষম প্রাণী কোষ হচ্ছে নিউরন, এবং নিউক্লিয়াস বিহীন প্রাণীকোষ হচ্ছে পরিণত আরবিসি, যার মধ্যে নিউক্লিয়াস থাকে না এবং এটাও কিন্তু বিভাজন করতে পারে না। ঠিক আছে, মানব দেহের বৃহত্তম কোষ হচ্ছে ডিম্বাণু এবং মানবদেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে শুক্রাণু। বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে বলা হচ্ছে সিনসাইটিয়াম, উদাহরণ হচ্ছে স্কেলিটাল মাসল সেল। এগুলো ওয়ান লাইনার, মনে রাখবে। Next question number 2. Which cell organelles present only in plant cell? দুবার অলি হয়ে গেছে। নিচের কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়? ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড নাকি রাইবোজোম? শুধুমাত্র উদ্ভিদ কোষে কোনটা দেখা যায়? একটু আগেই পড়লাম, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। প্লাস্টিড দেখা যায় শুধুমাত্র উদ্ভিদ কোষে, শুধুমাত্র প্লাস্টিড দেখা যায় উদ্ভিদ কোষে দেখা যায় প্লাস্টিড, এবং যে সমস্ত মানে ব্যাকটেরিয়া আছে কিছু যারা হচ্ছে খাবার তৈরি করতে পারে, তাদের ক্ষেত্রেও আমরা প্লাস্টিড দেখতে পাবো। তো প্লাস্টিড কয় প্রকার? আগে প্লাস্টিডের ভাগটা দেখে নিই, তারপরে অ্যামাইলোপ্লাস্ট অ্যালাইলোপ্লাস্ট দেখবো। কালকেই আমি বলছিলাম প্লাস্টিড হতে পারে ক্লোরোপ্লাস্ট, অথবা সেটা লিউকোপ্লাস্ট হতে পারে। ক্লোরোপ্লাস্ট হতে পারে, ক্রোমোপ্লাস্ট হতে পারে এবং লিউকোপ্লাস্ট হতে পারে। ক্লোরোপ্লাস্ট মানে এটা সবসময় গ্রিন কালারেরই হবে। ক্রোমোপ্লাস্ট মানে এটা অন্য কালারের হতে পারে, সেটা ব্রাউন হতে পারে বা সেটা তোমার রেড হতে পারে, বিভিন্ন কালারের হতে পারে। আর লিউকোপ্লাস্ট মানে সেটা হচ্ছে বর্ণহীন, সেটা হচ্ছে বর্ণহীন। যেমন প্রোটিনোপ্লাস্ট, অ্যালাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট। এই যে এখানটাতে এক্সাম্পল রয়েছে, অ্যামাইলোপ্লাস্টের মধ্যে শ্বেতসার জমা থাকে, অ্যালাইলোপ্লাস্টের মধ্যে ফ্যাট জমা থাকে এবং প্রোটিনোপ্লাস্টের মধ্যে প্রোটিন জাতীয় খাদ্য জমা থাকে। এবার যদি ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা দেখো, ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা উপবৃত্তাকার দ্বি একক পর্দা বিশিষ্ট একটা কোষীয় অঙ্গাণু, যার দুটো পর্দার মাঝখানের অংশকে বলা হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্থান, এবং অন্তঃপর্দা বেষ্টিত গহ্বরে যে তরল ধাত্র থাকে তাকে বলা হচ্ছে স্ট্রোমা। মানে এর ভেতরে যে ধাত্রটা রয়েছে এই ধাত্রটাকে বলা হচ্ছে স্ট্রোমা, এবং এই যে চাকতিগুলো রয়েছে এই চাকতিগুলোকে বলা হচ্ছে গ্রানা। এরকম অনেকগুলো চাকতি একসাথে গঠিত হয়ে মানে পরপর সাজিয়ে যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে থাইলাকয়েড। ঠিক আছে, এবং এই দুটো থাইলাকয়েডের মাঝখানে হচ্ছে তোমার লিউমেন রয়েছে, এটাকে কানেক্ট করে রয়েছে। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার। ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা দেখবো ফটোসিনথেসিস হচ্ছে, এবং ফটোসিনথেসিসের কোন পার্টটা কোনখানে হচ্ছে ক্লোরোপ্লাস্টে, সেটা আমরা যখন ফটোসিনথেসিস পড়বো তখন কিন্তু পড়বো। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রোটিন ইন দ্য সেল মেমব্রেন? কোষ পর্দায় প্রোটিনের শতাংশ কত? 80 to 100%, 20 to 40%, 60 to 80% নাকি 40 to 60%? সেল মেমব্রেনের মধ্যে যে প্রোটিন রয়েছে তার পার্সেন্টেজ কত জিজ্ঞেস করেছে। সেল মেমব্রেনের মধ্যে যে প্রোটিন রয়েছে তার পার্সেন্টেজ হচ্ছে 60 to 60%। অনেক জায়গায় এটা 50% দেওয়া থাকে, সেটাও কিন্তু ভুল না, ঠিক ঠিক আছে। অনেক জায়গায় 50% দেখবে, তো 40 to 60% এর অ্যাভারেজ করলে তো 50 আসবে।
এইবার মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেন রয়েছে সেই ইনার মেমব্রেনে কিন্তু 75% প্রোটিন থাকে, এটা কিন্তু খেয়াল রাখবে। কোষ পর্দার যে স্ট্রাকচার, সেই কোষ পর্দার প্রথম যে স্ট্রাকচারটা আমরা পাই সেটাকে বলা হচ্ছে লিপিড লিপিড প্রোটিন লিপিড স্ট্রাকচার বা প্রোটিন লিপিড প্রোটিন স্ট্রাকচার। এখানে কি বলা হচ্ছে যে তিনটে স্তর রয়েছে, ওপরের স্তরটা হচ্ছে প্রোটিন, নিচের স্তরটা প্রোটিন, মাঝখানে দ্বিস্তরীয় লিপিড স্তর রয়েছে। দ্বিস্তরীয় লিপিড স্তর কেন না, দেখো এই যে লেয়ারটা এটা হচ্ছে লিপিডের স্তর। লিপিডের দুটো পার্ট, এই একটা হেড পার্ট একটা হচ্ছে টেল পার্ট, ঠিক আছে। এই যে হেড পার্টটা এটা হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার, আর টেল পার্টটা হচ্ছে হাইড্রোফিলিক ইন নেচার, ঠিক আছে। এই যে দুটো পার্ট থাকছে এবং এখানে কোষ পার্ট দেয় তোমার 40 ভাগ লিপিড, 50 ভাগ প্রোটিন এবং 10 ভাগ কার্বোহাইড্রেট থাকছে। ঠিক আছে, আমি এখানে কি বললাম, সরি, একটা মিনিট, কি আবার ফোন করছে এখানটাতে। লিপিডের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা একটুখানি দেখো, এখানটা দেখাচ্ছি। লিপিডের যে স্ট্রাকচারটা রয়েছে, লিপিডের যে পার্টটা রয়েছে, একটা হচ্ছে হেড পার্ট একটা হচ্ছে টেল পার্ট, ঠিক আছে। এই হেড পার্টটা হচ্ছে হাইড্রোফিলিক হেড, হাইড্রোফিলিক, ফিলিক মানে হচ্ছে লাভিং, মানে জলকে ভালোবাসে, জলের প্রতি আকর্ষণ আছে। আর এই যে টেল পার্টটা রয়েছে এটা হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার। ফোবিক মানে তোমার ফোবিয়া থেকে এসছে ফোবিক। তো এই যে ওপরের পার্টটা, এইবার এই ছবিটা দেখো, এই যে ওপরের পার্টটা এটা হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার, আর এটা হচ্ছে হাইড্রোফিলিক ইন নেচার, এটা হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার। তো মাঝখানটা দেখো একটা হাইড্রোফোবিক জোন তৈরি হচ্ছে, আর ওপরের পার্টটাতে আমরা হাইড্রোফিলিক জোন দেখতে পাচ্ছি। তো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা পরে আমরা আর একটা অ্যাডভান্স স্ট্রাকচার দেখতে পাই যেটাকে বলা হচ্ছে মোজাইক স্ট্রাকচার বা সেল মেমব্রেনের মোজাইক স্ট্রাকচার, যেখানে একটা লিপিড লেয়ার, এখানে কি দেখছিলাম যে প্রোটিনটা একদম বাইরের দিকে রয়েছে, এখানে বলা হলো যে একটা লিপিড লেয়ারের মধ্যে প্রোটিনগুলো অ্যাজ ইফ মোজাইকের মতো যেন পুঁতে দেওয়া আছে, ঠিক আছে। এবং এখানে তোমার প্রত্যেকটা প্রোটিন বিভিন্ন হতে পারে, মানে হতে পারে যে একটুখানি গাঁথা আছে যে পেরিফেরাল প্রোটিন, একটা হতে পারে যে একদম ওপর থেকে নিচে পর্যন্ত ইন্ট্রিগল প্রোটিন, আবার কিছু প্রোটিন আছে যেগুলো চ্যানেল তৈরি করছে সেরকম প্রোটিন হতে পারে, কিছু প্রোটিন শুধুমাত্র একদম ওপরের ফেজে রয়েছে। তো বিভিন্ন রকমের টাইপের প্রোটিন সেল মেমব্রেনের লিপিড লেয়ারের মধ্যে এভাবে গাঁথা রয়েছে। তোমরা কমেন্ট করে বলবে যে এই মডেলটা কে দিয়েছিলেন, এই মডেলটা কে দিয়েছিলেন, এই যে ফ্লুইড মোজাইক মডেল অফ সেল মেমব্রেন, সেটা কোন সায়েন্টিস্ট দিয়েছিলেন বা কোন দুটো সায়েন্টিস্ট দিয়েছিলেন তোমরা বলো, আমি এক্ষুনি বলে দেবো। যারা উত্তরটা জানো অবশ্যই বলো। এর কাজ কি, কোষের মধ্যস্থ যে সজীব অংশ রয়েছে তাকে রক্ষা করা, কোষ পর্দা এবং প্লাজমা পর্দার মাঝখানে এটার প্রধান কাজ হচ্ছে সজীব কোষের মধ্যে সজীব এবং বহিঃ অন্তঃকোষের অভিস্রবণের প্রতিবন্ধক রূপে কাজ করে। অভিস্রবণীয় প্রতিবন্ধক মানে আমরা পড়ছিলাম যে সেল মেমব্রেন হচ্ছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, তাই তো, সেমি পারমিয়েবল মেমব্রেন। আর সেমি পারমিয়েবল মেমব্রেন হওয়ার জন্য এটা ওয়াটার মলিকিউলকে আসতে দিচ্ছে, যেতে দিচ্ছে, কিন্তু যে সলিড মলিকিউল গুলো রয়েছে সেগুলোকে অত ইজিলি আসতে যেতে দিচ্ছে না। সেগুলোর জন্য প্রোটিন চ্যানেল রয়েছে, বিভিন্ন প্রোটিন চ্যানেলের মাধ্যমে যেতে পারে, বা যেটা যখন দরকার হচ্ছে সেটা তখন মানে এক একটা পার্টিকুলার রিসেপ্টর আছে যেটার মাধ্যমে কোষের মধ্যে এন্ট্রি করতে পারছে। কিন্তু গো থ্রু আউট দ্য সেল মেমব্রেন কিন্তু শুধুমাত্র ওয়াটারেরই মুভমেন্ট আমরা দেখতে পাবো, এবং সেটার জন্য কোষান্তরের ব্যাপন এবং অভিস্রবণেও কাজ করে হচ্ছে তোমার সেল মেমব্রেন। সেল মেমব্রেনের এই যে ফ্লুইড মোজাইক মডেল, এটা দিয়েছিলেন সিঙ্গার এবং নিকলসন। কি বললাম সায়েন্টিস্টের নাম, সিঙ্গার আর নিকলসন। ওকে, এবং এই যে মডেলটা এটাকে বলা হচ্ছে ফ্লুইড মোজাইক, মোজাইক স্পেলিংটা দেখে নিও, মডেল।
ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা এখানে লেখাও আছে, এখানে লেখাও আছে, ছেড়েই দাও। ওকে, নেক্সট হচ্ছে আরেকটা জিনিস আমরা পড়ে নেবো এই সেল মেমব্রেন সংক্রান্তই, যেটা হচ্ছে যদি একটা সেলকে এই যে ওয়াটার মলিকিউল যেতে পারে আসতে পারে, সলভেন্ট মলিকিউল যেতে পারে না আসতে পারে না, সেটার বেসিসে আমরা এই টপিকটা পড়বো যে একটা সেলকে যদি আমরা হাইপারটনিক সলিউশনে রাখি তাহলে কি হবে, হাইপোটনিক সলিউশনে রাখলে তাহলে কি হবে, আর আইসোটনিক সলিউশনে রাখলে তাহলে কি হবে। হাইপারটনিক সলিউশন, হাইপোটনিক সলিউশন আর আইসোটনিক সলিউশনটা কি জিনিস আগে জানতে হবে। হাইপারটনিক সলিউশন, হাইপার কথাটা এসছে কোথা থেকে, মানে যেটার হায়ার কনসেন্ট্রেশন, সেটা তখন আমরা হাইপার কথাটা ইউজ করি, যে হাইপার থাইরয়েডিজম, হাইপার টেনশন, হাইপার হাইপার হয়ে যাচ্ছে, সিম্পলি হাইপার কথাটাও আমরা ইউজ করে থাকি। তো হাইপারটনিক সলিউশন মানে সেখানে কিসের আমরা একটা সেলকে আমরা হাইপারটনিক সলিউশনের মধ্যে রেখেছি, একটা সেলকে যদি আমরা হাইপারটনিক সলিউশনের মধ্যে রাখি তাহলে সেখান থেকে ওয়াটার বাইরে বেরিয়ে আসবে, ওয়াটার বাইরে বেরিয়ে আসবে। কেন ওয়াটার বাইরে বেরিয়ে আসবে হাইপারটনিক সলিউশনের মধ্যে রাখলে? কারণ ওয়াটার, এই যে সলিউশনটা যদি হাইপারটনিক সলিউশন হয় তার মানে এই বাইরের সলিউশনটার কনসেন্ট্রেশন বেশি, কনসেন্ট্রেশন বেশি কার তুলনায়, না সেলের ভেতরের, কোষের ভেতরের তুলনায়, কোষের ভেতরের কনসেন্ট্রেশনের তুলনায় বেশি। তো যদি এই বাইরের কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে বাইরের কনসেন্ট্রেশন আর ভেতরের কনসেন্ট্রেশন সমান করতে গেলে কি করতে হবে, বাইরের কনসেন্ট্রেশন আর ভেতরের কনসেন্ট্রেশন সমান করতে গেলে এই বাইরের কনসেন্ট্রেশনটাকে কমাতে হবে। বাইরের কনসেন্ট্রেশন কখন কমবে, যখন এখানে সলিউট পার্টিকেল বেশি অ্যাড হবে, এই সরি সলভেন্ট পার্টিকেল মানে যেটার মধ্যে গোলা হচ্ছে সলভেন্ট পার্টিকেল বেশি অ্যাড হবে। ভাবো যে তুমি দুটো গ্লাসে দুটো শরবত নিয়েছো, ঠিক আছে, এখানে তুমি 5 গ্রাম চিনি দিয়েছো, এখানে তুমি 10 গ্রাম চিনি দিয়েছো, দিয়ে ইকুয়াল ওয়াটার দিয়ে দিয়েছো। তো এখানে কনসেন্ট্রেশন বেশি হয়ে যাবে যেহেতু 10 গ্রাম চিনি আছে, এবং এখানে 250 ml করে দুটোতেই জল দিয়েছো, 250 ml করে জল দিয়েছো। তো এইবার এই দুটোর কনসেন্ট্রেশন যদি তোমাকে সমান করতে হয় তাহলে এখানে 250 ml এর জায়গায় আমি যদি 500 ml জল দিয়ে দিই তাহলে এই দুটোর কনসেন্ট্রেশন সমান হয়ে যাবে। সিমিলারলি তাহলে আমাকে এখানে মোর ওয়াটার অ্যাড করতে হচ্ছে, মানে সলভেন্ট অ্যাড করতে হচ্ছে কনসেন্ট্রেশনটা কমানোর জন্য, যেহেতু এর কনসেন্ট্রেশন বেড়ে আছে। তাহলে এখানেও আমাকে ওয়াটার অ্যাড করতে হবে। ওয়াটারটা পাবে কোথা থেকে, কোষের মধ্যে ওয়াটার রয়েছে, তো সেই ওয়াটারটা তখন মুভ করবে এই কোষের মধ্যে। দেখো ওয়াটারের কনসেন্ট্রেশন বেশি হয়ে গেছে বাইরের থেকে, যদি ওয়াটারের পার্সেন্টেজ দেখো তাহলে কোষের মধ্যে বেশি রয়েছে বাইরের থেকে, তখন ভেতর থেকে সমস্ত ওয়াটার গুলো বেরিয়ে যাবে এবং সেলটা শ্রিঙ্ক করে যাবে, ঠিক আছে, সেলটা কুঁচকে যাবে। উল্টোটা যদি হয় হাইপোটনিক সলিউশনের ক্ষেত্রে, হাইপোটনিক সলিউশনের ক্ষেত্রে কি হবে, হাইপোটনিক সলিউশনের ক্ষেত্রে যেটা হবে, হাইপোটনিক সলিউশনে ভেতরের যে কনসেন্ট্রেশন, মানে এটা কোথায় লিখবো, এখানটা দিয়ে লিখছি, দাঁড়াও হোয়াইট কালার দিয়ে লেখা যাবে, কোষের ভেতরের, কোষের ভেতরের কনসেন্ট্রেশন ইজ হায়ার বাইরের কনসেন্ট্রেশনের থেকে। তাহলে যদি কোষের ভেতরের কনসেন্ট্রেশন বেশি হয়ে যায় বাইরের কনসেন্ট্রেশনের থেকে, তাহলে বাইরে থেকে ওয়াটার মলিকিউল মুভ করবে ভেতরের দিকে, এখানে বাইরে চলে যাচ্ছিল সবকিছু, এখানে ভেতরে ঢুকছে, তাহলে ভেতরে যখন মুভ করবে কোষটা কি হবে, ফুলে যাবে। ফুলে যাওয়ার পর একটা টাইম আসবে যেটা কোষটা ফেটে যাবে, কোষটা ফুলে, এই তো কোষ পর্দাটা তুমি যদি একটা বেলুনের মধ্যে জল দিতেই থাকো বা হাওয়া দিতেই থাকো, একটা টাইম পর তো সেই বেলুনের পর্দাটা ফেটে যাবে, কারণ এই যে সেল মেমব্রেনটা, এটার যে ইলাস্টিসিটি, তারও তো একটা ক্ষমতা আছে। এরকম তো নয় যে একটা সেলের মধ্যে তুমি জল ঢোকাচ্ছ, ঢোকাতে ঢোকাতে একটা একদম বড় পন্ড বানিয়ে দিলে, তো ইটস নট লাইক দ্যাট না। তো সেটা ফেটে যাবে, এবং এই যে ফেটে গিয়ে সমস্ত কোষটা যে বাস্ট করে যাচ্ছে এটাকে বলা হচ্ছে প্লাজমোলাইসিস, এটাকে বলা হচ্ছে প্লাজমোলাইসিস। ওকে, ক্লিয়ার? এবং আর যদি আইসোটনিক সলিউশনে রাখা হয় তাহলে কোনো মুভমেন্ট হবে না, নো মুভমেন্ট অফ ওয়াটার। ওকে,
ক্লিয়ার? তাহলে হাইপোটনিক সলিউশনের মধ্যে রাখলে সেলটা কুঁচকে যাবে, হাইপারটনিক সলিউশনের মধ্যে রাখলে সেলটা কুঁচকে যাবে, হাইপোটনিক সলিউশনের মধ্যে রাখলে সেলটা বার্স্ট করে যাবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সাইটোলজি, হিস্টোলজি, মাইকোলজি নাকি জেরন্টোলজি? ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মাইকোলজি। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। বায়োলজির যে সমস্ত ব্রাঞ্চেস গুলো রয়েছে সেই ব্রাঞ্চেস গুলোকে কোনটাতে কি পড়াশোনা করা হয় সেটার ছকটা আমি এখানে দিয়েছি, একটুখানি চোখ বুলিয়ে নেবে। আমি জাস্ট ইম্পর্টেন্ট কিছু জায়গাগুলো বলছি যেগুলো তোমাদেরকে দেখতে হবে। যেমন হচ্ছে তুমি এখানটায় দেখো বডি ফাংশনের যদি কোনো স্টাডি হয় সেটাকে আমরা বলছি ফিজিওলজি। ঠিক আছে, ফিজিওথেরাপি করতে যাই যখন পোস্ট সার্জারির ক্ষেত্রেও আমরা ফিজিওথেরাপি করতে যাই, তো ফিজিওলজি হচ্ছে যে সেই ব্রাঞ্চ যেখানে বডি ফাংশন নিয়ে বা বডির মুভমেন্ট নিয়ে আলোচনা করা হচ্ছে। প্যাথোলজি যেখানে ডিজিজ, বায়োটেকনোলজি, মেরিন বায়োলজি হচ্ছে ওশান লাইফ নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, প্যালিওন্টোলজিটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইংলিশের ওয়ান লাইনারেও দেয়। ঠিক আছে, প্যালিওন্টোলজি যেটা হচ্ছে ফসিল নিয়ে স্টাডি করা হয়, জীবাশ্ম নিয়ে স্টাডি করা হয়। মাইকোলজিটাও ইম্পর্টেন্ট, ফাঙ্গি নিয়ে বা ছত্রাক নিয়ে স্টাডি করা হয়। এন্টেমোলজি হচ্ছে ইনসেক্ট নিয়ে আলোচনা করা হয়, ইম্পর্টেন্ট। ট্যাক্সোনমি ইম্পর্টেন্ট, যেখানে অর্গানিজমের যে ক্লাসিফিকেশন, নোমেনক্লিয়ারচার এবং আইডেন্টিফিকেশন, ট্যাক্সোনমি আমরা পড়বো। ট্যাক্সোনমিতে আমরা দেখবো একটা অর্গানিজমকে প্রথমে আইডেন্টিফাই করা হচ্ছে, তারপর সেটা ক্লাসিফাই করা হচ্ছে, তারপর সেটার একটা নাম দেয়া হচ্ছে। এই সংক্রান্ত যে বিদ্যা সেটাকে আমরা বলছি ট্যাক্সোনমি। আচ্ছা, নিউরোবায়োলজি, এমব্রায়োলজি হচ্ছে ডেভেলপমেন্ট স্টেজ। ঠিক আছে, ইনফরমেটিক্স এগুলো হচ্ছে নিউ ব্রাঞ্চ। ইনফরমেটিক্স মানে হচ্ছে বায়োলজিক্যাল যে সমস্ত ডেটা রয়েছে, কোন স্পিসিস কবে এক্সটিংক্ট হচ্ছে, কবে এক্সটিংক্ট হতে পারে, কোনটা এন্ডেঞ্জার স্পিসিস, কোনটার ন্যাচারাল হ্যাবিটেট কোথায় ছিল, সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা বিভিন্ন যে কোনো ডেটা হতে পারে যেটা বায়োলজিক্যাল ইনফরমেশন রয়েছে, সেই সমস্ত ডেটা এবং স্ট্যাটিস্টিক নিয়ে যেই ব্রাঞ্চ অফ সায়েন্স ডিসকাস করা হয় সেটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল ডেটা। ফার্মাকোলজি, ড্রাগ সায়েন্স, এটা তো সবাই জানো, মোস্ট অফ দ্য পিপল ইউ নো। অ্যান্ড প্যারাসাইটোলজি হচ্ছে প্যারাসাইট কাকে বলা হচ্ছে? প্যারাসাইট হচ্ছে যে সমস্ত অর্গানিজম গুলো তোমার বা অন্য কোনো অর্গানিজমের বডির মধ্যে রয়েছে এবং সেই যে হোস্ট সেল তাকে ক্ষতি করে নিজেদের পুষ্টি সাধন করছে, তাদেরকে আমরা বলছি প্যারাসাইট। হারপেন্টোলজি হচ্ছে রেপটাইল স্টাডি, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট হারপেটোলজিটা। আচ্ছা, ইথিওলজি হচ্ছে ফিশ স্টাডির জন্য পিসি কালচার বলা হয়। ফিশের যদি কালচার করা হয়, যদি চাষ করা হয়, সেটাকে পিসি কালচার বলা হয়, কিন্তু তার স্টাডিকে কিন্তু ইথোলজি বলা হয়। ঠিক আছে, অর্নিথোলজি, এটা হয়তো অনেকে জানো। অর্নিথোলজি হচ্ছে বার্ড স্টাডি। অর্নিথোলজি, আমাদের ইন্ডিয়াতে একজন ফেমাস অর্নিথোলজিস্ট ছিলেন ডক্টর সেলিম আলী, তার সম্পর্কে কিছু টেক্সট আমরা ছোটবেলায় স্কুলে ইংলিশে টেক্সট বুকে ছিল, পড়েছি। আচ্ছা, এন্ডোক্রিনোলজি হচ্ছে হরমোন স্টাডি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে যে ব্রাঞ্চটাতে স্টাডি করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে এন্ডোক্রিনোলজি। আর হেমাটোলজি, ঠিক আছে। এক্সোবায়োলজি এইটা একটুখানি খেয়াল রাখবে, এটা হচ্ছে এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফ সম্পর্কে আলোচনা করা হচ্ছে এক্সোবায়োলজিতে। আর এনভায়রনমেন্টালে তো ইকোলজি সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তাহলে একবার এই চারটা দেখে নেবে, মনে থাকবে চারটা দেখে নিলে। যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলো কিন্তু মুখস্থ করে নেবে। নেক্সট কোয়েশ্চেন, মানব দেহে স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না কারণ? স্নায়ু কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, স্নায়ু কোষে সেন্ট্রিওল থাকে না, স্নায়ু কোষ G0 দশায় অবস্থান করে, নাকি বোথ বি এন্ড সি? কেন স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না? স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না অবশ্যই G0 দশায় থাকে বলেই বিভাজিত হতে পারে না, এবং আরো একটা কারণ যে তার মধ্যে সেন্ট্রিওল থাকে না। এই দুটো, বোথ বি এন্ড সি হবে সঠিক উত্তর। সেন্ট্রিওল থাকে না বলে তার মধ্যে সেন্ট্রিওল ডুপ্লিকেট হয় না, এবং ডুপ্লিকেট না হওয়ার পরে সেন্ট্রিওল গুলো মুভ করে না। কারণ আমরা যখন সেল সাইকেল পড়বো বা সেল ডিভিশন পড়বো সেখানে কিন্তু দেখবো যে সেন্ট্রিওলের খুব ইম্পর্টেন্ট রোল রয়েছে অ্যানিমাল সেল ডিভিশনের ক্ষেত্রে। গোটা সেল সাইকেলটাকে আমরা দুটো ফেজে ভাগ করতে পারি। প্রথমে গোটা সেল সাইকেলটাকে আমরা দুটো ফেজে ভাগ করতে পারি, একটা হচ্ছে এম ফেজ আর একটা হচ্ছে ইন্টারফেজ। ওকে, একটা হচ্ছে এম ফেজ আর একটা হচ্ছে ইন্টারফেজ। এম ফেজের মধ্যে কি রয়েছে?
এম ফেজের মধ্যে তো রয়েছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর ইন্টারফেজের মধ্যে কি রয়েছে না G1 S এবং G2 দশা। G1 S এবং G2 দশা। G1 হচ্ছে যখন সেলটা নিজেকে প্রিপেয়ার করছে সেল ডিভিশনের জন্য, ঠিক আছে? উল্টো বললাম না, ইন্টারফেজটা এটা বলে দিলাম। না, ঠিকই বলেছি, সরি, ঠিকই বলেছি। ইন্টারফেজ হচ্ছে তোমার G1 S এবং G2, এবং এম ফেজ হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তারপর সাইটোকাইনেসিস। এম ফেজ কে আবার আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। G1 ফেজের মধ্যে কি হচ্ছে, একটা সেল এখানে ধরো এই জায়গাটাতে সেলটা এন্টার করছে, ঠিক আছে? এই জায়গাটাতে সেলটা এন্টার করছে, যেখানে G1 ফেজে সেলটা নিজেকে গ্রো করছে এবং কিছু নর্মাল ফাংশন করছে, নিজেকে গ্রো করছে, আস্তে 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 সেলটা সাইজে বাড়ছে এবং সেলের মধ্যে যে সমস্ত অর্গানিক্স গুলো রয়েছে, যে সমস্ত নিউক্লিক অ্যাসিড গুলো রয়েছে, সেগুলো তাদের পরিমাণ বৃদ্ধি করছে। কারণ কি করতে হবে, ডিভাইড করবে তো, একটা সেল থেকে দুটো সেল তৈরি হবে বা চারটে সেল তৈরি হবে, সেগুলোতে ইকুয়ালি ডিভাইড করতে হবে তো, তবেই না সেটা সেল ডিভিশন হচ্ছে। নাহলে দেখা যাবে যে একটাতে আমার 20টা মাইটোকন্ড্রিয়া ছিল, তারপর যখন ডিভিশন হয়ে গেছে তারপর প্রত্যেকটাতে 10টা 10টা রয়ে গেছে, সেটা আবার ডিভিশন হয়ে 5টা 5টা, তাহলে তো কমে যাবে। তাহলে কি করবে, যখন একটা সেল ডিভিশন সেল সাইকেলের মধ্যে এন্ট্রি করছে, তখন সে তার যে অর্গানিলস গুলো রয়েছে, যে নিউক্লিক অ্যাসিড গুলো রয়েছে, যে ইম্পর্টেন্ট বিভিন্ন রকমের মলিকিউলস গুলো রয়েছে, সেগুলোকে ডাবল করে নেবে। ফার্স্টে ডাবল করে নেবে। এস ফেজে কি হচ্ছে, এখানে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, ডিএনএ টা ডাবল হচ্ছে। এখানে কিন্তু ডিএনএ এর কিন্তু সিনথেসিস হচ্ছে না, এস ফেজে এসে ডিএনএ সিনথেসিস হচ্ছে। আর G2 ফেজে আর বাকি যে সমস্ত আর মানে এগুলো এখানে চেক করা হবে যে আর কি কি আমাকে ডাবল করতে হবে, কি কি গ্রো করতে হবে, সেটা চেক করতে হবে। কারণ এন ফেজে ঢুকে যাওয়ার পরে আর কিন্তু সেলটার নিজের যে অর্গানিলস গুলো আছে, যে মলিকিউল গুলো আছে, সেগুলো ডাবল করার, ট্রিপল করার কোনো সুযোগ কিন্তু সে পাবে না, এবার ডিভাইড করবে। তো এন্টারফেজের পরে সেলটা ঢুকবে হচ্ছে এম ফেজে। এইবার এই যে G1 থেকে S এ আসছে, এখানে একটা চেক পয়েন্ট থাকে, S থেকে G2 তে আসছে, এখানেও একটা চেক পয়েন্ট থাকে। এইবার ধরো কোনো সেলের মধ্যে দেখা গেল যে এই চেক পয়েন্টটা তো ক্রস করে নিয়েছে, কিন্তু এর মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হয়নি। সেই সেলটা তখন কি হবে, সেই সেলটা তখন চলে যাবে G0 ফেজে। আর G0 ফেজে যদি সেলটা চলে যায়, তাহলে সেখানে কিন্তু আর সেটা এম ফেজে এন্টার করছে না। এমন কি হতে পারে যে G0 ফেজে কোনো সেল চলে গেছে, তারপর আবার সে সেল সাইকেলে এন্ট্রি করেছে? হতেই পারে। কেন? দেখা গেল যে এই সময় আর সেলটা ডিভাইড করার কোনো প্রয়োজন নেই। এটাই হচ্ছে কন্ট্রোল, যে কন্ট্রোল সেল ডিভিশন হচ্ছে আমাদের বডির মধ্যে। যেখানে সেল ডিভিশন প্রয়োজন হচ্ছে সেখানে সেল ডিভিশন হচ্ছে, যেখানে প্রয়োজন হচ্ছে না সেখানে সেল ডিভিশন হচ্ছে না। এবং ঠিক এটারই সব থেকে আমরা মানে একদম ভয়াবহ রূপ দেখতে পারি যখন কোথাও টিউমার হয়, বা স্পেশালি যখন ক্যান্সারের সেল হয়। একটা সেল ধরো এখানটাতে, এই জায়গাটাতে তোমার একটা সেলের রিকোয়ারমেন্ট আছে, একটা নয় কিছু সেলের রিকোয়ারমেন্ট আছে। এখানে একটা সেল ছিল এবং সেই সেলটা থেকে ডিভাইড করে করে এই জায়গাটা ভর্তি হবে, এবং যেই মুহূর্তে একটা সেল তার চারিদিকে প্রত্যেকটা সেলের কোষ পর্দার সাথে কানেক্টেড হয়ে যাবে, তখন তখন কিছু সিগন্যাল রিলিজ করবে, যেই সিগন্যালটা ইন্ডিকেট করবে এখানে যে এই সেলটাকে আর ডিভাইড করার প্রয়োজন নেই, তখন সেই সেলটা ডিভাইড করবে না। কিন্তু ক্যান্সারের সেলের ক্ষেত্রে এই মেকানিজমটা কাজ করে না। এই যে মেকানিজম, এটাকে বলা হচ্ছে মেটাস্ট্যাটিস। এই মেটাস্ট্যাটিসটা কাজ করে না। কি হয়, যখন একটা সেল দেখছে যে তার পাশের সেলের কোষ পর্দার সাথে ঠেকে গেছে, এখানে জায়গা নেই আর ডিভাইড করার, সে কন্টিনিউয়াসলি ডিভাইড করতে থাকে। তো ক্যান্সারের সেলে কিন্তু আমরা দেখতে পাবো আনকন্ট্রোল সেল ডিভিশন। আমি এখানে বলতাম না, হঠাৎ বলতে গিয়ে মানে প্ল্যান ছিল না যে আমি এটা বলবো, তো আমার এখানে বলতে গিয়ে ইচ্ছা করলো, তো আমি বলে দিলাম। যেহেতু সেল ডিভিশন আসলো, এখানে আমি লিখেও দিচ্ছি, যেটা হচ্ছে ক্যান্সার সেলে কি হয় না, আনকন্ট্রোল সেল ডিভিশন হয়। ওকে, আনকন্ট্রোল সেল ডিভিশন হয়। আচ্ছা, যেটা বলছিলাম, এরপরে দেখো যে এটা যদি G0 দশায় গেল, তারপরে আবার এখান থেকে S দশায় G2 দশায় যেতে পারবে, বা এখানেও G0 দশায় থাকতে পারে, যেখান থেকে আবার G1 দশায় ঢুকতে পারবে। এইবার এম ফেজটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে কি? ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। কোথায় লিখবো? একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা
এটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের আবার 4টে পার্ট, যেখানে আমরা দেখছি এই জায়গাটা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজের মধ্যে কি হচ্ছে না হচ্ছে ডিটেলস আমি এখন ঢুকছি না। এই যে ক্যারিওকাইনেসিস যখন শেষ হবে তখন একটা নিউক্লিয়াস থেকে আমরা দুটো নিউক্লিয়াস পেয়ে যাব, এবং এই দুটো নিউক্লিয়াস পেয়ে যাওয়ার পরে এই সেলটা আবার ডিভাইড করবে, যেখানে সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন হবে, দিয়ে দুটো আলাদা আলাদা সেল তৈরি করবে। এই টোটালটাই হচ্ছে আমার সেল সাইকেল। এখানে দেখো G1 দশা, যেখানে ডিএনএ অণু সংশ্লেষ ঘটে না, কিন্তু ডিএনএ অণু সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক এবং আরএনএ অণু সংশ্লেষ ঘটে। বিভিন্ন নিউক্লিওটাইড, অ্যামাইনো অ্যাসিড, এটিপি অণু সংশ্লেষ ঘটে এবং কোষ আকৃতিতে বড় হয় এবং নিউক্লিয়াসের আকার এবং আকৃতি বৃদ্ধি পায়। এস দশাতে ডিএনএ অণু সংশ্লেষ ঘটে এবং প্রতিলিপিকরণ সম্পূর্ণ হয় বলে একে সংশ্লেষ দশা বলে। এখানে রেপ্লিকেশন হচ্ছে, রেপ্লিকেশন, ঠিক আছে। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে কি বলে? ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন, TION, ওকে। আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকে কি বলা হয়? আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সলেশন, ওকে ওকে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। লার্জেস্ট সেল ইন হিউম্যান বডি, মানবদেহের সব থেকে বড় কোষ কোনটি? নিউরন, নেফ্রন, পরিণত লোহিত রক্তকণিকা নাকি ডিম্বাণু? এটা তো তোমাদের আজকের ক্লাসেই বলেছি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ডিম্বাণু। নিউরন হচ্ছে দীর্ঘতম কোষ। তোমরা কমেন্ট করে বলবে লোহিত রক্তকণিকার আকার কি রকম? আকার বা আকৃতি কি রকম? দ্বি উত্তল না দ্বি অবতল নাকি গোলাকার না ডিম্বাকার, কি রকম এর আকৃতি, কি রকম, এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। নেফ্রন হচ্ছে তোমার বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। আমি সোজা কেন লিখতে পারি না, যা চেষ্টা করি দেখি তো সোজা লেখার। গঠনগত ও কার্যগত একক, মানে এরকম না যে আমি খাতাতে সোজা লিখতে পারি না, খাতাতে লিখতে পারি, আসলে পেন ট্যাবে একটু অসুবিধা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। তাহলে আমাদের বায়োলজির কোয়েশ্চেন হয়ে গেল, সেল পড়লাম, রিভিশন হলো সেলের আমাদের অনেকটা। পরের দিন আরো কিছু কোয়েশ্চেন সেল থেকে রাখবো, তাহলে সেলটা পুরোটা শেষ হয়ে যাবে। সেল ডিভিশন থেকে রাখবো, তাহলে সেলটার পুরোটা শেষ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, যেটা হচ্ছে সিজিএল এ এসেছিল, ফার্স্ট শিফটে ডেটও মেনশন করা আছে, যেখানে বলা হচ্ছে which of the following statement is not correct, নিম্নলিখিত কোন বিবৃতিটা সঠিক নয়? Light year is a unit of distance, Armstrong is a unit of length, light year is distance traveled by light in 1 year, light year is a unit of time. তো সরি, অন্য কেউ এসছে তাই একটু অফ হয়ে গেছিলাম, আমি বললাম কে আসলো এখন, কলিং বেলটা বাজলো বলে। সঠিক উত্তর হচ্ছে এখানে লাইট ইয়ার একটা ডিস্টেন্সের ইউনিট, অবশ্যই ট্রু। অ্যামস্ট্রং লেন্থের ইউনিট, ট্রু। লাইট ইয়ার হচ্ছে তোমার এখানে ট্রাভেল করছে লাইট ইন 1 ইয়ার, যতটা ডিস্টেন্স সেটাকেই আমরা লাইট ইয়ার বলছি, ট্রু। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ টাইম, এটা হচ্ছে ভুল দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা, which of the following option has all vector quantities, নিচের কোন বিকল্পটিতে সবগুলোই ভেক্টর কোয়ান্টিটি রয়েছে? ফোর্স, ভেলোসিটি, মোমেন্টাম, এনার্জি, পাওয়ার। ফোর্স, ভেলোসিটি, মোমেন্টাম, এনার্জি, অ্যাক্সেলারেশন। ফোর্স পাওয়ার, মোমেন্টাম, এনার্জি, স্পিড অ্যান্ড ওয়ার্ক। ফোর্স, ভেলোসিটি, মোমেন্টাম, ওয়েট অ্যান্ড অ্যাক্সেলারেশন। ফোর্স তো ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, মোমেন্টাম ভেক্টর কোয়ান্টিটি, এনার্জি কিন্তু ভেক্টর কোয়ান্টিটি নয়। তাহলে এনার্জি যেগুলোতে আছে সেগুলো কেটে দাও, তিনটেই চলে গেল, তাহলে অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। এই কোয়েশ্চেন গুলো অ্যাটেম্প করে কিন্তু এটাই তোমার মানে কি বলবো টেকনিক বলতে পারো, যে তুমি যখন দেখবে যে এরকম কোয়েশ্চেন আছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, এরকম কিছু কোয়েশ্চেন আছে, তখন সেখানে প্রথমে দেখতে হবে যে এক্সট্রিম কোনো
স্টেটমেন্ট দেওয়া আছে কিনা, যে এটা সেগুলো জিকের ক্ষেত্রে ভালো করে বুঝতে পারবে। এখানে যেটা হলো যে দেখো এনার্জি আমি ফর শিওর জানি যে এনার্জি ভেক্টর কোয়ান্টিটি না, এনার্জি হচ্ছে আমার স্কেলার কোয়ান্টিটি। তাই এনার্জি যেখানে যেখানে আছে সেটা আমি আগে কেটে দিলাম, তাহলে দেখো বাকিগুলো আমাকে চেক করতেই হলো না, ওয়ার্ক আর অ্যাক্সেলারেশন আমাকে চেক করতেই হলো না, ওয়েটও আমাকে চেক করতে হলো না। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, ভেক্টর কোয়ান্টিটি এবং স্কেলার কোয়ান্টিটি কাকে বলছি? যে স্কেলার কোয়ান্টিটি যে কোয়ান্টিটিটা শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, ভেক্টর কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড আছে এবং ডিরেকশন আছে। স্কেলার কোয়ান্টিটির ডেফিনেশন লেন্থ, এরিয়া, ভলিউম, স্পিড, মাস, ডেন্সিটি, টেম্পারেচার, প্রেসার, এনার্জি, এন্ট্রপি, ওয়ার্ক এন্ড পাওয়ার, এগুলো হচ্ছে সবই আমার স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিরেকশন, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, মোমেন্টাম, ফোর্স, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এগুলো সবই হচ্ছে আমার ভেক্টর কোয়ান্টিটি। এখানে খেয়াল রাখবে ডিসটেন্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এখানে ডিসটেন্সটা লেখা নেই, ডিসটেন্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, কারণ ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, আর স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ওকে, টাইমও কিন্তু স্কেলার কোয়ান্টিটি, টাইমের কোনো ডিরেকশন নেই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, কিছু কোয়ান্টিটি হয় যেগুলো ইউনিটলেস কোয়ান্টিটি বা ডাইমেনশনাল লেস কোয়ান্টিটি, মাত্রাহীন রাশি বা এককবিহীন রাশি। এককবিহীন রাশি কাকে বলছে? এককবিহীন রাশি যে একই রকমের রাশির অনুপাত দিয়ে যদি কোনো রাশিকে অনুপাতের মাধ্যমে কোনো রাশিকে প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে এককবিহীন রাশি। তো ইউনিটলেস রাশির এক্সাম্পল কি হবে? যেমন হচ্ছে তোমার ইউনিটলেস কোয়ান্টিটির এক্সাম্পল আমরা মিউ বলতে পারি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আপেক্ষিক গুরুত্ব, কিরকম বাজে ভাবে লিখছি আমি। তারপর হচ্ছে তোমার আরো যেগুলো স্ট্রেন, এটা হচ্ছে আমার একটা ইউনিটলেস কোয়ান্টিটি। ওকে, নেক্সট স্লাইডে যাই, কি আছে নেক্সট স্লাইডে হচ্ছে কিছু বেস কোয়ান্টিটি আছে, কিছু ডিরাইভ কোয়ান্টিটি আছে। বেস কোয়ান্টিটি আমাদের যেগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে সেগুলো হচ্ছে বেস কোয়ান্টিটি, আর কিছু ডিরাইভ কোয়ান্টিটি রয়েছে যেগুলো বেস কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে ডিরাইভ করা হচ্ছে। যেমন লেন্থ হচ্ছে একটা বেস কোয়ান্টিটি, যখন আমরা ভলিউম করছি তখন লেন্থ, ব্রেথ এন্ড হাইট তিনটে গুণ করছি, সেগুলো কাইন্ড অফ লেন্থের মধ্যেই পড়ছে। ওকে, আচ্ছা, যেমন ধরো ডেনসিটি, ডেনসিটিকে আমরা কিভাবে মাপি? ভলিউম, মাস বাই ভলিউম। ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম, তাহলে এখানে আমার মাস লাগছে মাপতে এবং ভলিউমও লাগছে মাপতে। ভেলোসিটি কিভাবে মাপছি? যে ভেলোসিটি হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, দুটো ইউনিট লাগছে। ফোর্স কে কিভাবে মাপছি? প্রেসার বাই এরিয়া, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। অ্যাক্সেলারেশন কে কিভাবে মাপছি? যে কতটা চেঞ্জেস ইন ভেলোসিটি হচ্ছে ডিভাইডেড বাই টাইম, তাই তো? তাহলে এইগুলোকে যখন আমরা বার করছি তখন আমাদের অন্য
কোনো কোয়ান্টিটির সাহায্য নিতে হচ্ছে, সেগুলোকে আমরা বলছি ডিরাইভড কোয়ান্টিটি। কিছু ফান্ডামেন্টাল ইউনিটস রয়েছে, ফান্ডামেন্টাল 7টা ইউনিট আছে, যেটা হচ্ছে মাস, লেন্থ, টাইম, কারেন্ট, টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স অ্যান্ড লুমিনাস ইন্টেন্সিটি, যাদের সিম্বল এবং তাদের এসআই ইউনিটের নাম মনে রাখতে হবে। মাস, লেন্থ, টাইম তো তোমরা জানো, কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, টেম্পারেচারের এসআই ইউনিট কেলভিন, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল এবং লুমিনাস ইন্টেন্সিটি হচ্ছে ক্যান্ডেলা। এর আরেকটা ইউনিট আছে যেটা হচ্ছে লাক্স। ওকে, এছাড়া দুটো সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, যেটা হচ্ছে তোমার প্লেন অ্যাঙ্গেল যার ইউনিট রেডিয়ান এবং সলিড অ্যাঙ্গেল যার ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। এই দুটো কিন্তু খেয়াল রাখবে। এরপরে নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ইউজ টু মেজার দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ভেহিকল? কোন যন্ত্রটা এখানে ব্যবহার করা হয় যে দূরত্ব পরিমাপ করার জন্য? ট্যাকোমিটার, ওডোমিটার, স্পিডোমিটার নাকি ফুয়েল গজ? কোনটা ইউজ করা হয় মানে মেজার করা হয় দূরত্ব পরিমাপ করার জন্য কোনো গাড়ির মধ্যে? গাড়ির যে একটা মিটার থাকে দেখবে সামনের দিকে, প্রত্যেকটা গাড়িতেই থাকে, সেটা কি মিটার? যারা যেটা স্পিডোমিটার উত্তর করেছো নিজেকে একটা মাথায় গাঁটটা মারো, কারণ এখানে বলেছে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে সেটা। স্পিডোমিটারে তো ডিস্টেন্স দেখা যায় না, স্পিডোমিটারে তো স্পিড দেখা যায়, 10, 20, 40, 50, 60, 70, 80, সেটা তো স্পিড দেখা যায়। কিন্তু একটা ছোট মতো যন্ত্র থাকে যেখানে ওডোমিটার বলে লেখা থাকে, গাড়িটা কত কিলোমিটার চললো আমরা দেখি না অনেক সময়, সেটাকে বলা হচ্ছে ওডোমিটার। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে এখানে কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি এবং তাদের মেজার করার ডিভাইস দেওয়া রয়েছে। কারেন্ট মাপা হচ্ছে অ্যামমিটারে, ভোল্টেজ মাপা হচ্ছে যার ইউনিট হচ্ছে ভোল্ট, সেটা মাপা হচ্ছে ভোল্ট মিটারে, পাওয়ারের ইউনিট ওয়াট, পাওয়ার মিটারে, রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, সেটা মাপা হচ্ছে ওহম মিটারে, ক্যাপাসিটেন্সের ইউনিট হচ্ছে ফ্যারাডে, যেটা মাপা হচ্ছে ক্যাপাসিটেন্স মিটারে, ইন্ডাকশন মিটার, ফ্রিকোয়েন্সি হার্জ, অসিলোস্কোপ, পিরিয়ড হচ্ছে টাইম, সেটাও অসিলোস্কোপে মাপি, কারণ আমরা জানি যে এখানে টাইম আর পিরিয়ড আর ফ্রিকোয়েন্সির মধ্যে হচ্ছে ইনভার্স একটা সম্পর্ক রয়েছে। চার্জ মাপা হচ্ছে চার্জ মিটারে, কন্ডাক্টেন্স মাপা হচ্ছে কন্ডাক্টিভিটি মিটার। এছাড়া কিছু ইনস্ট্রুমেন্ট আমরা পড়বো, আমি ইনস্ট্রুমেন্টের আরেকটা লিস্ট তোমাদেরকে দেবো, তোমরা ওই লিস্টটা একবার চোখ বুলিয়ে নিও, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য ভেক্টর কোয়ান্টিটি অ্যামং দিস লিস্টেড ফিজিক্যাল কোয়ান্টিটিজ। নিচের তালিকাভুক্ত ভৌত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি চিহ্নিত করো। এনার্জি, মাস, ডেন্সিটি, গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। একটু আগেই বললাম ভেক্টর কোয়ান্টিটি এবং স্কেলার কোয়ান্টিটি। এনার্জি তো হবে না, একটু আগেই দেখলাম যে এনার্জি স্কেলার কোয়ান্টিটি। মাসও হবে না, মাসের কোনো ডিরেকশন নেই। ওয়েট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ডেন্সিটিরও কিন্তু কোনো আমরা ডিরেকশন দেখতে পাবো না। গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর, আচ্ছা এখানটাতেও কিছু তোমার কোয়ান্টিটি রয়েছে এবং তাদের এসআই ইউনিট রয়েছে, একটুখানি দেখে নিও, ঠিক আছে? সিম্বল গুলো একটুখানি দেখে নিও, এগুলো সবই আমরা পড়ে নিয়েছি। Question number 11, chemistry question এ চলে এসেছি। The method used in separating a mixture of two miscible liquid having sufficient different in their boiling point. দুটি মিশ্র তরলের যাদের মিশ্রণ দুটি মিশ্র তরলের মিশ্রণ যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য রয়েছে তাদেরকে পৃথক করতে কোন পদ্ধতিটা ইউজ করব? এখানে দেখো মিসেবল লিকুইড বলেছে, মানে দুটো লিকুইড একসাথে মিক্সড হয়ে গেছে, তুমি খালি চোখে তাদেরকে দেখতে পাচ্ছ না, সেটা কিভাবে আলাদা করবো? ফিল্ট্রেশন, সলভেন্ট এক্সট্রাকশন, সেন্ট্রিফিউগেশন নাকি সিম্পল ডিস্টিলেশন? কিসের মাধ্যমে আলাদা করব দুটো মিসেবল লিকুইডকে? ফিল্ট্রেশনে তো তুমি আলাদা করতে পারবে না, ফিল্ট্রেশন করলে তো দুটো লিকুইডই চলে যাবে। সলভেন্ট এক্সট্রাকশনও করতে পারবে না, কিন্তু সলিউট পার্টিকেল তো কিছু নেই, দুটোই লিকুইড রয়েছে। সেন্ট্রিফিউগেশনও করতে পারবে না, সেন্ট্রিফিউগেশন করার জন্য দুটোর কি বলবো ইনমিসেবল লিকুইড হতে হবে। অপশন ডি সিম্পল ডিফিউশন, সিম্পল ডিস্টিলেশন করবো। ডিস্টিলেশনে কি হবে, যে যার বয়লিং পয়েন্ট কম সেটা আগে বেরিয়ে যাবে, যার বয়লিং পয়েন্ট বেশি সেটা নিচে পড়ে থাকবে, যখন আমরা দেখতে পাবো দুটোর বয়লিং পয়েন্টের মধ্যে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ডিফারেন্স রয়েছে, ঠিক আছে? কিছু সেপারেটিং প্রসেস আমরা জানি, এই কোয়েশ্চেনটা কিন্তু ভালো কোয়েশ্চেন, মানে এটা যতদূর সম্ভব সিডিএস এর কোয়েশ্চেন ছিল, তো আমি সেখান থেকেই নিয়েছি। পিওয়াইকিউ অবশ্যই প্রিভিয়াস ইয়ারে এসছে, তো সেখান থেকে আমি নিয়েছি। কোয়েশ্চেনটা কিন্তু ভালো কোয়েশ্চেন এবং একটুখানি মাথা লাগালেই কোয়েশ্চেনটার উত্তর করা যায়।
এখানে দেখো কি কি সেপারেশন মেথড রয়েছে। একটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফিটা কিভাবে কোন কোন মলিকিউলস কে সেপারেট করা যায়, যে সলিউশন উইথ সেম প্রপার্টিজ, এদের ক্ষেত্রে প্রপার্টি সেম থাকতে হবে। ক্রোমাটোগ্রাফিটা কি করা হয়, এখানে ধরো একটা সলিউশন রাখা হলো, সেটাকে একটা জারের মধ্যে বা একটা লিকুইডের মধ্যে ডিপ করা হলো, এবং এই লিকুইডটা যখন যাবে আস্তে আস্তে এই পেপারটার মধ্যে দিয়ে, তখন কি করবে, এই যে এখানে যে মলিকিউল গুলো ছিল, বিভিন্ন সাইজের যে মলিকিউল গুলো ছিল, দেখো ভারী যে মলিকিউল গুলো সেগুলো নিচের দিকে থাকবে, হালকা যে মলিকিউল গুলো সেগুলো একটু ওপর দিকে উঠে যাবে। তো এখানে সেম প্রপার্টি হতে হবে যে তারা এই লিকুইডটার সাথে প্রত্যেকটা মলিকিউলই ইন্টারঅ্যাক্ট করছে, বাইন্ড করছে, তবেই আমরা এখানে ক্রোমাটোগ্রাফিতে তাদেরকে আলাদা করতে পারবো। স্পেশালি কালার সাবস্টেন্স আমরা এখানে আলাদা করতে পারি। filtration, solid or group of solid in liquid and mixture filtration করছি আমরা। সলিড রয়েছে যখন একটা মিক্সচারের মধ্যে, তখন সেটা ফিল্টার করে আমরা বের করতে পারবো। ইভাপোরেশন, সলিড দ্যাট ক্যান নট ডিকম্পোজ when heated in a solution। ইভাপোরেশন আমরা সেই সমস্ত সলিডের করতে পারবো যে তাদেরকে হিট করলে তারা ডিকম্পোজ হয়ে যাবে না। নুন জলের মধ্যে যদি আমরা হিট করি তাহলে জলটা চলে যাবে সমুদ্রের জল, তাহলে নুনটা পড়ে থাকবে। সেটাতে কি হচ্ছে যে নুনের মধ্যে আমরা মানে নুনের যে মেল্টিং পয়েন্ট, সেই পয়েন্ট পর্যন্ত আমরা যাচ্ছি না। আয়নিক বন্ড, আয়নিক মলিকিউলের ক্ষেত্রে আমরা দেখবো তাদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট অনেক বেশি হয়। তাই আমরা যদি সমুদ্রের জল নিই, সেটাকে যদি ওয়াটারটাকে গোটাটা ইভাপোরেট করে দিই 110-120 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে নিচে শুধুমাত্র সল্ট গুলো পড়ে থাকবে। সেখানে আমরা ইভাপোরেশন মেথডে সেপারেট করতে পারছি। ক্রিস্টালাইজেশন, ডিসলভ সলিড ইন সলিউশন। যেখানে একটা সলিউশনের মধ্যে কিছু ডিসলভ হয়ে আছে, সেটাকে আমরা ক্রিস্টালাইজেশন প্রসেসে এমন কিছু মেটেরিয়াল দিয়ে সেটাকে ক্রিস্টাল ফেলার চেষ্টা করব, পিওর ক্রিস্টাল পড়বে, যেখানে সলভেন্ট থেকে সেটা আলাদা হয়ে যাবে। সিম্পল ডিস্টিলেশন, লিকুইডস ইন সলিউশন। কিন্তু এখানে খেয়াল রাখবে দুটো ক্ষেত্রে, ঠিক আছে, যখন মিক্সচার থাকবে তখন সিম্পল ডিস্টিলেশন আমরা করব, আর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করব যখন দুটোর বেশি লিকুইড ডিজলভ হয়ে থাকবে, তখন ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করব। সেপারেটিং ফানেলের ছবিটা আমি এখানে অ্যাড করেছি, দেখো। সেপারেটিং ফানেলে কি হয়, যে এখানে দুটো ইনমিসিবল লিকুইড, জল আর তেল নিয়েছো, সেখানে দুটো আলাদা আলাদা লেয়ার দেখতে পাচ্ছ। বেনজিন আর ক্লোরোফর্মের মিক্সচার নিয়েছো, সেখানে বেনজিন আর ক্লোরোফর্ম দুটো আলাদা আলাদা লেয়ার তুমি দেখতে পাবে, দুটো কখনোই মিশবে না একসাথে, ইনভিজিবল লিকুইডস। সেখানে আমরা সেপারেটিং ফানেলের মাধ্যমে এরকম ভাবে এইরকম দেখতে হয়, যেখানে এখানে কর্কটা থাকে, এটাকে খুলে দিলে আস্তে 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 তোমার এইটা পড়ে যাবে, তারপরে যেটা পড়ে থাকবে সেটা তোমার উপরের পার্টটা পড়ে থাকবে। যেটা উপরের পার্ট থাকবে তার ডেন্সিটি হচ্ছে লো হবে, যেটা নিচের পার্ট থাকবে সেটা হাই ডেন্সিটি হবে। তাহলে সেপারেটিং ফানেলে আগে কোনটা বেরোবে, সবসময় হাই ডেন্সিটির যে লিকুইডটা আছে সেটা আগে বেরোবে। তারপর হচ্ছে সাবলিমেশন করতে গেলে অবশ্যই তার মধ্যে একটা সাবলাইম থাকতে হবে। সাবলাইম মানে কি, যে সমস্ত কম্পাউন্ড গুলোর মাঝখানে কোনো স্টপেজ নেই, লিকুইড থেকে সোজা গ্যাসে চলে যায়, মাঝখানে দাঁড়ায় না, সলিড থেকে ডিরেক্টলি গ্যাসে চলে যায়, মাঝখানে লিকুইড স্টেটে দাঁড়ায় না, তাদেরকে আমরা বলছি সাবলাইম। যেমন হচ্ছে ন্যাপথলিন, কর্পূর, এগুলো হচ্ছে সাবলাইম। ম্যাগনেটিক অ্যাট্রাকশন, যদি কোনো ম্যাগনেটিক জিনিসপত্র থাকে, ধরো বালির সাথে লোহা চূর্ণ মিশিয়ে দিয়েছে, দিয়ে জিজ্ঞেস করেছে যে তুমি এটাকে কিভাবে সেপারেট করবে, তাহলে একটা ম্যাগনেট নেওয়া হবে, তাহলে তার উপরে লোহা চূর্ণগুলো আটকে যাবে। ক্লিয়ার সেপারেটিং মেথড এবং কি কি সেপারেট করা হয়, ক্লিয়ার? এটা থেকে কোয়েশ্চেন আসে, কিন্তু এরকম কোয়েশ্চেন আমি দেখেছি যে তোমার কাছে একটা ধুলোর সাথে লৌহ চূর্ণ মিশ্রণ করা আছে, সেটাকে তুমি কিভাবে আলাদা করবে, জল আর তেলের মিক্সচারকে কিভাবে আলাদা করবে, কোন প্রসেসে আলাদা করবে। ক্লোরোফর্ম এবং বেনজিন, এটা হচ্ছে একটা অর্গানিক লেয়ার, একটা ইনঅর্গানিক লেয়ার ফর্ম করে, এটা কিন্তু একসাথে মেশে না। আর এই সেটআপটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের সেটআপ, যেখানে এটার মধ্যে তোমার যে লিকুইডটা আছে, সেটা মিক্সচার অফ লিকুইড আছে, সেটাকে যখন হিট করা হচ্ছে, এটা প্রথমে যেটার কম বয়লিং পয়েন্ট সেইটা এখানে গ্যাস হয়ে উঠছে, এবং এখানে কোল্ড ওয়াটার দেওয়া আছে, যখন এর সংস্পর্শে আসছে সেটা আবার লিকুইড হয়ে যাচ্ছে, লিকুইড হয়ে এসে এই দিকের ফানেলে কালেক্ট করে নেওয়া হচ্ছে। Next question number 12. In which of the following colloids in the dispersing medium is liquid? নিচের কোন colloid dispersing mediumটা হচ্ছে তরল? দেখো এটা সিরিয়াস এসেছিল কোশ্চেনটা। মিস্ট, ফোম, জেলি নাকি সেভিং ক্রিম? মিস্ট মানে ধোঁয়াশা, পারফিউম বালা মিস্টও ভাবতে পারো, মানে লিকুইডই তো থাকে। আচ্ছা, লিকুইড হচ্ছে ডিসপোজিং মিডিয়ামটা লিকুইড বলেছে, আর কিছু বলেনি। কোলয়েডাল সলিউশন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ফোমের ক্ষেত্রে ডিসপোজিং মিডিয়ামটা হচ্ছে গ্যাস। আমরা কোলয়েড সলিউশনকে, হ্যাঁ এখানে
আচ্ছা, পরেরটাতে চলে গেছে, ঠিক আছে। which of the following is not a solution? পড়ছি আমরা solution, colloidal suspension পড়বো। which of the following is not a solution? alloy, milk, air নাকি sugar? কোনটা solution নয়, নিচের কোনটা দ্রবণ নয় বা মিক্সচার নয়? সলিউশন কি? সলিউশন হচ্ছে হোমোজেনিয়াস মিক্সচার, তাদেরকে আমরা সলিউশন বলছি। হোমোজেনিয়াস মিক্সচার মানে সলিউশনের যে কোনো পার্ট থেকে তুমি একটা কিছু অ্যামাউন্ট অফ সাবস্টেন্স তুলে নেবে, সেখানে ইকুয়ালি তোমার পার্সেন্টেজ থাকবে বা ইকুয়াল কনসেন্ট্রেশন থাকবে দুটো, যে দুটো মিশিয়ে তুমি সলিউশন বানিয়েছো। তো সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন ডি, সুগার। সুগার কিন্তু সলিউশন না। সুগার কি? সুগার তো পিওর সাবস্টেন্স। সুগার পিওর সাবস্টেন্স। তুমি বলতে পারবে না এখানে যে আমি এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, সুগার কি করে পিওর সাবস্টেন্স? সুগার একটা মলিকিউল যার মধ্যে ওই অ্যাটম গুলো রয়েছে। সুগারের মধ্যে তো আমরা কার্বন, অক্সিজেন, হাইড্রোজেনের আলাদা আলাদা করে প্রপার্টিজ দেখতে পাচ্ছি না, সুগারের ইটসেলফ প্রপার্টি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। এইবার ম্যাটারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পিওর সাবস্টেন্স, একটা হচ্ছে মিক্সচার। পিওর সাবস্টেন্সের মধ্যে রয়েছে কিছু এলিমেন্ট, যার যে কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট গুলো রয়েছে মানে অ্যাটম গুলো রয়েছে সেগুলো মানে সেম। যেমন কিরকম? যেমন হচ্ছে তোমার অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, হাইড্রোজেন, এগুলো হাইড্রোজেন নাইট্রোজেন লিখে দিলাম দুবার দুবার, ফ্লুরিন, এগুলো সবই হচ্ছে তোমার এলিমেন্ট। কম্পাউন্ড কি? যার মধ্যে ভিন্ন ভিন্ন অ্যাটম রয়েছে, যেমন H2O, মিথেন, CH4, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রো, এনি মলিকিউল, যে কোনো মলিকিউল যার মধ্যে দুটো আলাদা আলাদা অ্যাটম রয়েছে সেগুলোকে আমরা বলছি কম্পাউন্ড। ওকে। মিক্সচার কি? মিক্সচার হচ্ছে তোমার দুটো জিনিসের মিক্সচার, যার মধ্যে মিক্সচারের মধ্যে কিন্তু ওই দুটো জিনিসের ক্যারেক্টারিস্টিক বর্তমান থাকছে। তুমি নুন আর জল যখন মেশাচ্ছ, সেই জলটা খেতে নোনতা লাগবে, নুন আর চিনি আর জল যখন মেশাচ্ছ সেটা খেতে মিষ্টি লাগবে। তো এখানে তো এরকম নয় যে জল তার ক্যারেক্টারিস্টিক হারিয়ে ফেলেছে, নুন তার ক্যারেক্টারিস্টিক হারিয়ে ফেলেছে, নট লাইক দ্যাট। বাট ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট H2O, ওয়াটার, সেখানে কিন্তু আমরা হাইড্রোজেন বা অক্সিজেনের ক্যারেক্টারিস্টিক দেখতে পাচ্ছি না, জলের ক্যারেক্টারিস্টিক দেখতে পাচ্ছি। আশা করি কম্পাউন্ড আর মিক্সচারের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো। হোমোজেনিয়াস মিক্সচার হচ্ছে যেখানে যে মিক্সচারের মধ্যে ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে রয়েছে যে সাবস্টেন্স গুলো তুমি মিশিয়ে মিক্সচারটা তৈরি করেছো। আর হেটেরোজেনিয়াস মিক্সচারের মধ্যে কি হচ্ছে না, ইভেনলি ডিস্ট্রিবিউটেড নয়, সেগুলোকে আমরা বলছি হেটেরোজেনিয়াস মিক্সচার। ওকে, ক্লিয়ার? এইবার সলিউশন হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার। হোমোজিনিয়াস মিক্সচার কে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সলিউশন, একটা হচ্ছে কোলাইডাল, একটা হচ্ছে সাসপেনশন। সলিউশনের মধ্যে কি না, এর যে পার্টিকেলের সাইজ সেটা 0.1 ন্যানোমিটার থেকে 1 ন্যানোমিটারের মধ্যে হবে। কোলাইডাল পার্টিকেলে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার, 1000 ন্যানোমিটার পর্যন্ত হবে, এবং সাসপেনশনের ক্ষেত্রে 1000 ন্যানোমিটারের বেশি হবে। এফেক্ট অফ লাইট, এখানে আমরা কোনো লাইট স্ক্যাটারিং দেখতে পাবো না সলিউশনের মধ্যে, কোলাইডাল সলিউশনের মধ্যে দেখতে পাবো, সাসপেনশনের মধ্যে দেখতে পাবো। এফেক্ট অফ গ্র্যাভিটি, সলিউশনকে যদি তুমি রেখে দাও তাহলে কিন্তু তোমরা স্টেবল একটা সলিউশন দেখতে পাবে, কিন্তু সেপারেট দেখতে পাবে না। তুমি যদি একটা হোমোজিনিয়াস মিক্সচার অফ শরবত যদি তুমি বানাও, তাই শরবত বানানোর পরে শরবত মানে সেটা গুলছে ততক্ষণ নিচে তলায় চিনি জমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত না, সলিউশনেরও কিন্তু একটা ক্যাপাসিটি আছে যে কতটা নুন বা কতটা চিনি তার মধ্যে গুলবে। একটা জিনিস তোমাদেরকে বলি, অনেকে বাড়িতে মায়েরা শরবত করে, প্রথমে কি করে, চিনিটাকে অল্প জল দিয়ে অনেকক্ষণ ধরে গোলাবার চেষ্টা করে, তারপরে সেটার মধ্যে জল মেশায়। ডোন্ট ডু দিস। এটা করতে বারণ করবে, কারণ সেটা করতে যতটা টাইম লাগবে, যদি বেশি জল হয় তাহলে তাতে তাড়াতাড়ি গুলবে। আরেকটা জিনিস, অনেকে দেখবে ঠান্ডা জলে কিছু একটা গোলার চেষ্টা করে, তারপর মানে সেটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবে, এরকম করে। গোলার সময় নর্মাল জলে গোলো না, চিনিটা যদি নর্মাল জলে গোলো, টেম্পারেচার ইনক্রিজ করলে সলিবিলিটি ইনক্রিজ করে যে কোনো সাবস্টেন্সের। যখনই তুমি গরম জিনিসে কিছু গুলতে যাবে দেখবে তাড়াতাড়ি গুলে যাবে। যখন হরলিক্স ঠান্ডা দুধে গোলা হয় আর গরম দুধে গোলা হয়, কোনটাতে তাড়াতাড়ি গোলে? সেটা শরবতের সময় কেন অ্যাপ্লাই করে না মায়েরা, আমি বুঝতে পারি না। আমার বাড়িতে এটা হয়, লিটারেলি এটা হয়। মা ফ্রিজ থেকে ঠান্ডা জলটা বার করে দিয়ে চিনিটা দেয়, দিয়ে গোলার চেষ্টা করে, অনেকক্ষণ ধরে অল্প জলে চিনিটা গোলার চেষ্টা করে, তারপরে জল ঢালে। আরে জলটা বেশি করে দাও, যাতে বেশি তাড়াতাড়ি গুলে যায় না, তারপরে সেটাকে ফ্রিজে রাখো। হ্যাঁ, যদি টাইম না থাকে তখন ঠান্ডা জলে গুলতে পারো, সেটা আলাদা ব্যাপার, বাট যখন গুলছো সলভেন্টটা একটু বেশি দাও। ওকে, তো যদি আমরা রেখে দিই একটা নুন চিনির জল করে রেখে দিলে, এরকম তো নয় যে রেখে দেওয়ার পরে নুন চিনি সমস্ত কিছু সেপারেট হয়ে গেল, নট লাইক দ্যাট। সলিউশনের ক্ষেত্রে সেটা হয় না, কিন্তু
আমরা যখন সাসপেনশন দেখবো, মানে একটা কাদা গোলা জল আছে তোমার কাছে, কাদা গোলা জলটাকে যদি তুমি রেখে দাও, একদিন দুদিন পর রেখে দেবে, দেখবে পুরো কাদাটা নিচে সেটেল ডাউন হয়ে গেছে, উপরের জলটা একদম পরিষ্কার হয়ে গেছে, সেটা হচ্ছে সাসপেনশন। কোলাডেলের ক্ষেত্রে স্টেবল হবে, সেপারেট হবে না, কিন্তু সাসপেনশনের ক্ষেত্রে আনস্টেবল এবং সেডিমেন্ট ফর্ম করবে, নিচে তলায় পড়ে যাবে। ফিল্ট্রেশন পার্টিকেলস নট রিফাইন্ড অন ফিল্টার, ফিল্টারেশনের মাধ্যমে কিন্তু তুমি সলিউশন থেকে আলাদা করতে পারবে না। নুন জলের মধ্যে গুলে গিয়ে যখন চিনি ছাঁকনি দিয়ে ছাঁকা হয়, তখন কি হয়, লেবুর বীজগুলোই তো শুধু বেরোয়, সেখান থেকে নুন তো আলাদা হয়ে যায় না। পার্টিকেল নট রিটেন অন ফিল্টার, পার্টিকলস এখানেও কোলাডেলের ক্ষেত্রেও তাই, কিন্তু যদি সাসপেনশনে তুমি ফিল্টার করো তাহলে কাদাটা বেরিয়ে যাবে, জলটা পড়ে থাকবে। ইউনিফর্মলি হোমোজিনিয়াস, হেটেরোজিনিয়াস এবং হেটেরোজিনিয়াস, এখানে আমরা দুটো এফেক্ট দেখবো, একটা হচ্ছে টিন্ডাল এফেক্ট এবং একটা হচ্ছে ব্রাউনিউ মোশন। টিন্ডাল এফেক্টে কি হচ্ছে, যদি সলিউশনের মধ্যে এবং কোলার পার্টিকেলের মধ্যে তুমি লাইট পাস করো, তাহলে সলিউশনের পার্টিকেল গুলো এতটাই ছোট যে লাইট গুলোকে স্ক্যাটার করতে পারবে না, কিন্তু কোলাইডাল এবং সাসপেনশনের ক্ষেত্রে কিন্তু আমরা এই টিন্ডাল এফেক্ট দেখতে পাবো, যে এই পার্টিকেল গুলো এই লাইটটাকে স্ক্যাটার করবে, এবং স্ক্যাটার করে বলেই আমরা পাশ থেকে এই লাইটের পাথটা ভিজিবল হবে। ঠিক আছে, Tyndall effect is a scientific phenomenon that takes place when light gets scattered in as it goes through a colloidal solution like water drop, dust particles and air molecules. Even আমরা যদি তোমার বিশেষ করে শীতকালের দিকে যখন ধুলো বেশি থাকে এয়ারের মধ্যে, তখন জানলা দিয়ে যে রোদটা পড়ে সেটাকে যদি সাইড থেকে তোমরা দেখো, তাহলে দেখবে যে কিছু ডাস্ট পার্টিকেল দেখতে পাচ্ছ, কারণ সেই ডাস্ট পার্টিকেল গুলো দিয়ে ওই লাইটটা স্ক্যাটার হচ্ছে, তাই আমরা লাইটটাকে দেখতে পাই। আর ব্রাউনিও মোশন হচ্ছে বিভিন্ন চারিদিকে ঘুরে, মানে একদম একটা র্যান্ডম মোশন দেখায়, সেই র্যান্ডম মোশনটাকে ব্রাউনিও মোশন বলছে, যেটা আমরা কোলয়েডাল পার্টিকেলে দেখতে পাবো। এখানে হচ্ছে কোলয়েডাল পার্টিকেল, টাইপ অফ কোলয়েডাল পার্টিকেল, একটা হচ্ছে সল, যেখানে ডিসপার্স মিডিয়াম হচ্ছে সলিড, আর ডিসপার্স ফেজ হচ্ছে সলিড, এবং ডিসপার্স মিডিয়াম হচ্ছে লিকুইড। এক্সাম্পল সোপ সলিউশন, স্টার্চ সলিউশন। সলিড সল, সলিড সলিড, যেমন হচ্ছে বিভিন্ন জেমস্টোন যেগুলো থাকে সেগুলো হচ্ছে সলিড সলিডের মিক্সচার। এরোসলের মধ্যে সলিড লিকুইড হবে ডিসপার্স ফেজ, এবং গ্যাস থাকবে ডিসপার্স মিডিয়াম, যেমন স্মোক, অটোমোবাইল এক্সস্টেড, ফগ, মিস্ট, এগুলো হচ্ছে এরোসল। ইমালশন হচ্ছে লিকুইড লিকুইড, যেমন বডি লোশন, মিল্ক, বাটার, এগুলো সব ইমালশন। ফোম, গ্যাস এবং লিকুইড, সেভিং ফোম। সলিড ফোম, গ্যাস এবং সলিড। জেল হচ্ছে নেটওয়ার্ক অফ সলিড পার্টিকলস এবং লিকুইড, যেমন জিলেটিন, জেলি, হেয়ার জেল, এগুলো হচ্ছে এক্সাম্পল অফ কোলয়েড পার্টিকেল এবং তাদের ডিসপার্স ফেজ, ডিসপার্স মিডিয়াম এবং টাইপ অফ কোলয়েড। এই ছকটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, লাস্ট টু কোয়েশ্চেন। কেরোসিন এন্ড পেট্রোল মিক্সচার ক্যান বি সেপারেটেড বাই, কেরোসিন এবং পেট্রোলের মিক্সচার কিভাবে সেপারেট করবো? সাবলিমেশন হবে না, কেরোসিন আর পেট্রোলের মধ্যে কোনোটাই সাবলিমেট করে না। সেপারেটিং ফানেল, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, কম্প্রেসিং এন্ড কুলিং। সেপারেটিং ফানেলের ক্ষেত্রে কি বলেছিলাম, যে দুটো ইনভিজিবল লিকুইড হতে হবে। কেরোসিন আর পেট্রোলকে যদি একসাথে মিশিয়ে দেওয়া হয়, তাহলে কি সেটা ইনভিজিবল দুটো লেয়ার ফর্ম করবে? করবে না। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করতে হবে, কারণ কেরোসিন এবং পেট্রোলের যে বয়লিং পয়েন্ট তাদের মধ্যে ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, কেরোসিন এবং পেট্রোলের যে বয়লিং পয়েন্ট তাদের মধ্যে ডিফারেন্স রয়েছে। দেখো এখানে প্রায় তোমার 400 থেকে 370 এই টাইমে ফুয়েল অয়েল গুলো বেরোচ্ছে, এবং কেরোসিনের বয়লিং পয়েন্ট আরো উপরে 200 ডিগ্রি সেন্টিগ্রেড এই জায়গাতে তোমার কেরোসিন বেরোচ্ছে। ঠিক আছে, বিউটেন এবং প্রোপেন আরো উপর দিকে বেরোচ্ছে। ক্রুড অয়েলকে এইভাবে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট বার করা হয়। লাস্ট কোয়েশ্চেন, সিডিএস এর কোয়েশ্চেন। ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস ডু বোথ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল চেঞ্জ টেক প্লেস? নিম্নলিখিত কোন ক্ষেত্রে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটবে? বার্নিং অফ ক্যান্ডেল, ফ্রিজিং অফ ওয়াটার, কুকিং অফ ফুড, আরেকটাও কোথায় গেল, কুকিং অফ ফুড, রাস্টিং অফ আয়রন। কোনটার ক্ষেত্রে বোথ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল চেঞ্জেস দেখতে পাবো? ফ্রিজিং অফ ওয়াটারের ক্ষেত্রে আমরা ফিজিক্যাল চেঞ্জেস দেখতে পাচ্ছি, কারণ স্টেট চেঞ্জ হচ্ছে। কুকিং অফ ফুড হচ্ছে কেমিক্যাল চেঞ্জ, এন্ড রাস্টিং অফ আয়রন এটাও হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। তাহলে বার্নিং অফ ক্যান্ডেলের ক্ষেত্রে কি হয়? বার্নিং অফ ক্যান্ডেলের ক্ষেত্রে দুটোই হয়, ফিজিক্যাল এবং কেমিক্যাল দুটোই চেঞ্জেস হয়। ঠিক আছে, তো
15টা কোয়েশ্চেন হয়ে গেল, আমরা অনেক ডেটা পড়লাম, কার কোথায় অসুবিধা হচ্ছে সেটা তোমরা জানাও, এবং যদি কোনো ডাউট থাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আর যদি তোমাদের মনে হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবে, তাহলে আমাদেরকে মেসেজ করো, বা টেলিগ্রামে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে অ্যাড হয়ে যেতে পারো। এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ দুটো জায়গাতেই পেয়ে যাবে। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে। কাল মানডে, কাল ক্লাস অফ থাকবে, কাল আমি থাকবো না, তো টুইসডে আবার দেখা হবে। ওকে, দেখা তো হবে না, কথা হবে।